হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আম্মু, ওই লোকটা আংটি পরালো কেন? তোমাকে আজকে নিজের ভালোবাসার প্রীতিকে আংটি পরাতে এসেছিল। কিছুদিনের মধ্যেই আমরা বিয়ে করতে যাচ্ছি। আংটি পরানো শেষ। আমার হবু বুটির পাশে একটা মেয়ে বসেছিল। আমি ভেবেছিলাম কোনো আত্মীয় হবে হয়তো, কিন্তু এইমাত্র যে কথা বলল তা একটু ভাবিয়ে তুলল আমাকে। তবুও আমি কিছু না বলে মেয়েটাকে ইশারায় আমার কাছে ডাকলাম। সে আমার পাশে এসে বসল। আমি তাকে সুন্দর করে বললাম, তোমার নাম কি মামনি? মেয়েটি বলল, তাসফিয়া। আমি বললাম, কোন ক্লাসে পড়ো তুমি? মেয়েটি বলল, ক্লাস 1-এ। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, তোমার আম্মু কোথায়? মেয়েটা বলল, ওই যে তুমি যাকে আংটি পরালে সেই তো আমার আম্মু। এটা শুনে রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি বলে? তবু আমি কান দিলাম না। আমি ভাবলাম আমার হবু বুয়ের সাথে কথা বললেই হয়তো জানা যাবে। হয়তো ওর মা কোথাও শপিং করতে গিয়েছে, তাই হয়তো ওকেই আম্মু ডাকছে। তারপর খেয়াল করলাম আমার পরিবারের সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাই আমি বললাম, আমাদের একটু আলাদাভাবে কথা বলতে দেওয়া হোক। আমরা দুইজন এক ঘরে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আমি বলে ফেললাম, এই মেয়েটি তোমাকে কেন আম্মু ডাকছে? প্রীতি বলল, আসলে ওকে আমি কুড়িয়ে পেয়েছি। আমি বললাম, এই সময় মজাটা না করলেই হয়। সে বলল, সত্যি বলছি, ওকে আমি পার্কে পেয়েছি, কিন্তু সে আমাকে আম্মু বলে ডাকে। আমি বললাম, এটা কেমন কথা বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার পরিবার তো বিশ্বাস করবে না, আর আত্মীয় স্বজন রাইবা কি বলবে বলো? প্রীতি বলল, তুমি একটু ম্যানেজ করো প্লিজ। আমি আর কিছু না বলে বললাম, দেখি কি করা যায়। এই বলে আমি চলে আসলাম। বের হয়ে বাসায় আসলাম। সবাইকে কোনো রকম ম্যানেজ করেছি। সামনের মাসের শুরুতে বিয়ে আমাদের। কিন্তু আমার মনের সন্দেহ কেন যেন পিছুই ছাড়ছে না। কিন্তু ঘটনা ঘটল পরের দিন রাতে। আমি ঘুমাচ্ছিলাম, তখনই এক বন্ধু ফোন করে বলল, দোস্ত, তোর বউ দেখি বিয়ের আগেই সন্তান নিচ্ছে। তুই এইসব করেছিস আগেই? আমি কিছুই বলিনি, শুধু চুপ করে শুনছিলাম। সকালে উঠে ফোন হাতে নিতেই দেখি একটা মেসেজ। সেখানে লেখা, কি অবস্থা? ছোট মেয়েটা তোমার গার্লফ্রেন্ড প্রীতির। আমি এই মেসেজ পড়ে 2-3 মিনিট একদম চুপ ছিলাম। আমি ভাবলাম, না, এই সন্দেহের একটা সমাধান আমাকে বের করতে হবে। তাই সকালেই উঠে প্রীতিদের বাসায় গেলাম আমি। তাকে কিছু না বলেই সেই মেয়েকে নিয়ে হাসপাতালে আসলাম। এসে তাদের দুইজনকে সব শরীর পরীক্ষা নিরীক্ষা করালাম। এটা আসলে কার মেয়ে আমাকে জানতেই হবে। প্রীতি বারবার বলছিল, কি জন্য নিয়ে এসেছো আমাদের? আমি শুধু একটা কথাই বললাম, শরীর চেক আপ করা ভালো, তাই ভাবলাম তোমার, আমার আর তাসফিয়ার চেক আপ করছি। রিপোর্ট এখনো দেইনি আমি। আজ সন্ধ্যায় রিপোর্ট দেবে। যত রকমের পরীক্ষার সবকিছু করিয়েছি। রাতে চিন্তা করছি রিপোর্টটা কি আসবে। হঠাৎ একটা কল আসলো। ফোন রিসিভ করতেই একজন লোক বলে উঠল, রিপোর্ট নিয়ে আসুন। এত চিন্তা করে লাভ নেই, আমি আর উত্তর দিতে পারিনি। শহরের জ্যামের মধ্যে 2 ঘন্টা লেট করে যখন হাসপাতালে পৌঁছালাম, তখনই ডাক্তারের সামনে রিপোর্টগুলো দিলাম। আর মনে মনে ভাবছি, যেন এই মেয়ে আমার ভালোবাসার মানুষটির। ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, তার রিপোর্ট ভালোই এসেছে। তা আপনি পরীক্ষা করলেন না কেন নিজের? আমি বললাম, এমনিতেই করিনি। রিপোর্ট নিয়ে বাসায় আসছি আর ভাবছি, যাই হোক, এটা তো আর আমার প্রীতির সন্তান না। হঠাৎ দেখি সামনে বন্ধু সাজিদ, আমার পুরনো বন্ধু। তাই জোট করেই নিয়ে গেল তার চেম্বারে। MBBS ডাক্তার, সে হাসাহাসি করছি। এমন সময় সাজিদ বলে উঠল, কি রে, কিসের ফাইল? আন্টির কি শরীর খারাপ? আমি বললাম, আরে না না, তোর ভাবির চেক আপ ছিল। আমি এগিয়ে গেলাম। একটু দে তো দেখি। আমি কাগজগুলো দিলাম। সে মনোযোগ দিয়ে পড়ল। কিছুক্ষণ পরে বলল, আরে তোর মেয়েটা পরীক্ষা করতে হয় নাকি? এইসব পরীক্ষার মানেই বা কি? তোর বুয়ের এই সন্তান? হ্যাঁ, বিয়ে করলি না, তার আগেই সন্তানের বাবা হয়ে গেলি বন্ধু। রাগে আমি সেখান থেকে বেরিয়ে এলাম। সাজিদ পিছু ডাকছিল, আমি আর ফিরে আসিনি। তাহলে কি প্রীতির আগে কোথাও বিয়ে হয়েছিল? হ্যাঁ, তাই ঠিক। হয়তো সন্তান তার ওই স্বামীর কাছে ছিল, এখন এসে পড়েছে। আর ও শাক দিয়ে মাছ থাকতে চাইছে।
আমি চিন্তায় কোনো কিছুই নিতে পারছি না। এইসব তাহলে সব সত্যি? এই রাতে ব্রিজের উপর দাঁড়িয়ে ফোন করে প্রীতিকে বললাম, আমি এই বিয়েটা করতে পারব না। আমাকে মাফ করে দিও, এই কথা বলে ফোন রেখে দিলাম। কোনো কিছু জানার আগ্রহ নেই আমার। আমি তো সব জেনে গেছি। এর থেকে সত্য হয়তো আরও খারাপ হবে। আমার সাথে আমার প্রিয় মানুষ ওইভাবে ধোঁকা দিতে পারল, তা কখনোই ভাবতে পারি নাই আমি। ফোনের সুইচ অফ করে রেখেছি। দরকার নেই এইসবের। আমি তো কোনো অপরাধ করিনি যার কারণে এত কিছু ভোগ করতে হচ্ছে। শাস্তি পেতে হবে। দীর্ঘক্ষণ ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম শুধু চিন্তায়। কোনো কিছু করতেই মন চাচ্ছিল না আমার, শুধু ভাবছিলাম এত বড় প্রতারণা কেন করল ও। রাত 11:30, সবে মাত্র ফোনটা অন করে দেখলাম সেই মানুষটির মেসেজ। এখন নিশ্চয়ই ভাবছে জেনে গেছি তার সব প্রতারণার কাজ। এমন সময় ওই অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আরে কি অবস্থা ভাই? রিপোর্টে কি বলল? আমি বললাম, আপনি কে বলছেন? জানলে খুশি হতাম। প্লিজ আপনার নামটা বললে অনেক খুশি হতাম। ধৈর্য ধরুন ভাই, এত গরম হলে কি চলে? শুনুন, আমি তাসফিয়ার বাবা, ওই লোকটি বলল। হ্যাঁ, আর ওই মেয়েটা আমার। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছিলেন সে আমার স্ত্রী, বিশ্বাস করি না আমি। তখন লোকটা বলল, রিপোর্টে তো মনে হয় স্পষ্ট লেখা যে আপনার প্রিয় মানুষ, মানে আমার বউ, ওই সন্তানের মা। আমি বললাম, আমি আপনার সাথে দেখা করতে চাই। লোকটি রাজি হল না। আমি অনেক চিন্তিত হয়ে বাসায় ফিরলাম। বাসার সবাই আমার দিকেই তাকিয়ে আছে, কিন্তু কোনো কিছু বলার মন মানসিকতা নেই। সকালে উঠে ফোন অন করতেই দেখি মেসেজ, এখনই পার্কে এসো, কথা আছে। বুঝলাম সেই মানুষটি। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে এলাম, দেখলাম সবাই বসে আছে, অথচ কেউ কোনো কথা বলছে না। আমিও বলিনি। চুপচাপ খাওয়া শেষ করে পার্কে চলে গেলাম। দুইজনই চুপচাপ বসে আছি, কোনো কথা নেই আমাদের মাঝে। হঠাৎ সে বলে উঠল, আমাকে বিয়ে না করার কারণটা কি জানতে পারি? এত বছর ভালোবাসা করে বিয়ে করতে যাচ্ছি, আর কেন এমন করছো? শুনি, ওই নামটাই, তাই না? ওকে বাসা থেকে বের করে দিব, খুশি হবে তো? তখন আমি বললাম, এই নাও কালকের আগের দিনের চেকআপের রিপোর্ট। প্রীতি বলল, রিপোর্টের জন্য আসিনি, আমি এসেছি কেন বিয়ে করবে না আমাকে এটা জানার জন্য। ভালো মনে হয় না তাই? বিয়ে করলে বলে দাও, আমি একাই থাকতে পারবো। আর ওই মেয়েটা অনাথ, তাই ওকে নিয়েই থাকতে পারবো। স্পষ্ট দেখা গেল সে কান্না করতে করতে রিপোর্ট খুলছে। আমার এতে কোনো আগ্রহ নেই। তোমার রিপোর্টে লেখা তুমি তাসফিয়ার আসল মা। তখন প্রীতি বলল, এমন খারাপ কথা বলতে তোমার মুখে আটকায় না? তোমাকে চেকআপ করিয়েছি, তাই মনে সন্দেহ হচ্ছিল, তবুও বিশ্বাস করিনি। কিন্তু এখন রিপোর্টে স্পষ্ট লেখা তোমার আগেই বিয়ে হয়েছিল। আমাকে আগে বললে এমন ভুল আমি কখনোই করতাম না। তখনই ওই অপরিচিত নাম্বারে ফোন। আমি একটু সাইডে গিয়ে কল রিসিভ করলাম। আরে ভাই, আপনি পার্কে কেন, তাও আবার আমার বউয়ের পাশে? আমি বললাম, একটা কথা কালকে বলা হয়নি। আচ্ছা, আপনার আর ওর সম্পর্ক কেন শেষ হয়েছিল? তখন লোকটি বলল, মেয়েদের মন বুঝতে পারা কঠিন। আমি তো একটা ছোট চাকরি করি, তাই সে থাকতে চাইতো না, এমনকি তার পরিবারও না। একসময় মেয়েটা রেখেই চলে যায়, তাসফিয়াও পাগলামি শুরু করে। তাই তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি। এখন কি তার বাবার অধিকার আপনি কেড়ে নিবেন? ওর সৎ বাবা হয়ে থাকবেন? আমি বললাম, মিথ্যা কেন বলেন? এইসব বিশ্বাস করি না। বিশ্বাস করলেও এটাই সত্যি। আমার বউ আমাকে এখানে আসতে বলেছে। আপনি চলে গেলে খুশি হতাম, কারণ অধিকারটা আমার। আমি চুপ রয়ে গেলাম। আমি কিছু না বলেই সেখান থেকে প্রস্থান করলাম। পিছনে প্রিয় মানুষটির অনেক কথা শুনেছি, কিন্তু এই কথার উড়িয়ে দেওয়ার অধিকার তো আমার নেই। আমি অসহায়, আমি হতাশ হয়ে বাসায় ফিরলাম। বাসার সবাইকে সবকিছুই বলে দিলাম। রাতে জানলাম বিয়েটা আর হচ্ছেই না। আমি মনে শান্তি পেলাম যে একটা সন্তান তার বাবাকে হয়তো ফিরে পাবে। এরপর আমার জন্য আবার পাত্রী দেখা শুরু হলো। আমি শুধু সেই মানুষটির কথাই ভাবছিলাম যে আমার সাথে প্রতারণা করেছে। আমি অনেক কষ্টে ছিলাম, কিন্তু মনে মনে ভাবতাম বিয়ে করলে আরেকজনের সংসার ভেঙে যেত। হঠাৎ একদিন বাসায় ঘুমে ঝিমাচ্ছি, এমন সময় দরজায় কলিং বেল। দরজা খুলতেই তাসফিয়া আর সেই মানুষটি যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই প্রতারক প্রীতি। আমি চুপ করে ঘরে এসে পড়লাম। কিছুক্ষণ পরে দেখলাম তাসফিয়া একটা কার্ড নিয়ে রুমে আসলো, পিছনে সেই আছে। আমি শুধু একটু তাকালাম, খেয়াল করলাম তার চোখের নিচে কালি জমে আছে, হয়তো কান্না করতে করতে। তাসফিয়া বিয়ের কার্ড হাতে দিল,
আর বলল, আম্মুর বিয়ে, তুমি আসবে কিন্তু তুমি অনেক ভালো। ঠিক আছে, পিছনে তাকাতেই দেখি সে নেই। আমি বুঝলাম কষ্টে হয়তো চলে গেছে। তাসফিয়ার সাথে কথা বলছি। মিষ্টি একটা মেয়ে, হয়তো ওর বাবাও এমন সুন্দর। যখন চলে যাবে তখন ডাক দিয়ে কাছে এনে বললাম, এই নাও চকলেট, তোমার জন্য। তাসফিয়া বলল, সত্যি তুমি অনেক ভালো। আমিও আদর করে বললাম, তুমিও অনেক সুন্দর। তোমার বাবা তোমাকে অনেক আদর করত, তাই না? তাসফিয়া বলল, হ্যাঁ, বাবা তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে অনেক আগেই। এই কথা শোনা মাত্রই আমার কেমন জানি মনে হচ্ছে। তাহলে ওই লোককে যে আমাকে কল করে কথা বলল, আমার মনের সংশয় শুরু হলো। তাসফিয়া চলে যেতেই ওই অপরিচিত নাম্বার হতে কল আসলো। আমি রিসিভ করব কি করব না এইসব ভাবছি, তবুও রিসিভ করলাম। রিসিভ করে বললাম, আপনি সেটা জেনে গেছেন? লোকটি বলল, বলুন তো আমি কে? আমি বললাম, আপনি তাসফিয়ার বাবা? নো, আপনি অন্য কেউ। আপনার পরিচয় আর আপনার আমার সাথে কিসের শত্রুতা জানলে খুশি হতাম গু। জানবেন, সময় হলেই জানবেন। এর পর লাইন বন্ধ হয়ে যায়। কে ওই অপরিচিত লোক এখনো জানতে পারলাম না আমি। আমার কিছুই ভালো মনে হচ্ছে না। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। এদিকে কত কিছুই হয়ে গেল। আমি না জেনে বুঝে যাচাই না করে কত কষ্ট দিয়েছি আমার প্রিয় মানুষটাকে। এই একটা ভুলের জন্য তাকে আমার হারাতে হবে। আমি জানি এই ভুলের জন্য আমাকে ক্ষমা করবে না। আমি সারারাত শুধু এই কথাগুলো ভাবলাম। কিছুদিন পরেই বিয়ে। আমি কিছুই করিনি, কারণ ভুল আমার, ক্ষমা চাওয়ার মতো কোনো মুখ নেই। আমি না জেনে শুনে কত অপবাদ দিয়েছি। এইভাবেই চলে এলো বিয়ের আগের দিন। আমি দুপুরে খাচ্ছি আর ভাবছিলাম সেই মানুষের কথা, যে মানুষটার সাথে দীর্ঘ 6 বছরের সম্পর্ক, কিন্তু এই একটা ভুলের কারণে আমি সব হারাব। পরক্ষণে মাথায় এলো, হাসপাতাল এর রিপোর্টটা কি তবে ভুজা? এটা যাচাই করতে হবে। কিন্তু পরে মনে হলো, কি লাভ? যাচাই করে কাল তো তার বিয়ে হয়ে যাবে। আমি কিছুই করতে পারবো না। আমি বিকেলে বসে আছি ছাদে, আমি শুধু ভাবছি, আজকে এই সময় এখানে বসে আছি, কালকে সে হয়তো অন্য কোনো বউ হয়ে চলে যাবে। কান্নাটা এমনিতেই চলে এলো। হঠাৎ মোবাইল বেজে উঠল। রিসিভ করে বললাম, হ্যালো। কণ্ঠ শুনে বুঝতে পারলাম প্রীতি। আজ তো আমার হলুদ আসবে না, দেখে যেও। এই খারাপ মানুষটাকে পারলে একটু সান্ত্বনা দিও, আর আমার জন্য দোয়া করে যেও। তোমার পরিবারের সবাইকে আসতে বলো, কেমন? আমি নীরবতা ভেঙে বললাম, তুমি ঠিক আছো? প্রীতি বলল, আরে আমার বিয়ে ঠিক থাকবো না তো কি করব, আর বিয়ে একবারই আসে। আমি বললাম, হ্যাঁ আসব। কখন যে চোখ দিয়ে পানি পড়ছে খেয়ালই করিনি। আমি সন্ধ্যা পর্যন্ত ছাদে বসে থাকলাম। সন্ধ্যায় বাসায় বসেছিলাম, তখনই দেখি রুমে তাসফিয়া। আমি কোলে নিলাম, তাকে নিয়ে এলো। কে তাকে বলতেই বলল, ওর আম্মা পাঠিয়েছে ড্রাইভার দিয়ে আমাকে নিতে। আরও অনেকেই এসেছে। আমি চললাম শেষবারের মতো আমার প্রিয় মানুষকে ছুঁয়ে দিতে। গাড়ি নিয়ে যাচ্ছি, ঠিকই মনে হচ্ছে এটাই হয়তো শেষ দেখা হবে। আমার হলুদের গেট বিশাল বড় করে বাঁধা। আমি এগিয়ে যাচ্ছি। ভিতরে যেয়ে দেখলাম সে হাসি খুশিতেই আছে। যখন হলুদ দিবে তখন বাড়িতে একটা পুরুষ মানুষও নেই, শুধু আমি ছিলাম। হলুদে নাকি ছেলেদের আগে হলুদ দিতে হয়। কন্যার মুখে সবাই আমাকে বারবার ডাকছে। আমি যেতে চাচ্ছিলাম না, তবুও গেলাম। প্রথম মিশত না, আর এখন আমার সাথেই সবসময় আছে। আমি হলুদ হাতে নিয়ে কপালে শেষবারের মতো ছুঁয়ে দিলাম। তারপর তাসফিয়া দিল, সে একদম স্বাভাবিক। এটাই হলো মেয়েদের মন, সব পরিস্থিতি মোকাবেলা করতে পারে। তারা সবাই হলুদ এর গানে মজায় উল্লাসে। বাস, আমি আড়ালে যেয়ে কেবল দাঁড়িয়েছি। হঠাৎ দেখলাম তাসফিয়া পাশে এসে দাঁড়িয়েছে। কিছু বলার আগেই সে বলল, আমার নতুন পোশাকটা সুন্দর না? আমি হেসে বললাম, হুম, অনেক সুন্দর। কালকে আম্মুর সাথে আমিও চলে যাব। তুমি যাবে? আমি ওর কথা শুনে কোনো রকম নিজেকে আটকিয়ে বললাম, না, তুমি যাও। তাসফিয়া বলল, তোমাদের বাসায় যদি আমরা চলে যেতাম তাহলে ভালো হতো। তোমাদের বাসায় অনেক খেলনা আছে। ওর কথা শুনে আমি হেসে বললাম, তোমার আম্মুকে নিয়ে একদিন বেড়াতে এসো। তাসফিয়া বলল, ঠিক আছে। মেয়ে আবার বলে উঠল, আমার পাপাও তোমার মতো আমাকে অনেক আদর করত। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, তোমার পাপা এখন কোথায়? তাসফিয়া বলল, আকাশে চলে গেছে। আম্মু যে কোথায় তাও জানি না। আমি বললাম, প্রীতি কি তোমার আম্মু? না। তখন তাসফিয়া বলল, হ্যাঁ, এটাও আমার আম্মু, দুইটা।
আমি অবাক হয়ে বললাম, মানে তোমার আম্মু কোথায়? এখন তাসফিয়া বলল, জানি না, আমি তো এই আম্মুর সাথে পার্ক থেকে এসেছি। আমি বললাম, তোমার কথা কিছু বুঝতেছি না আমি। তাসফিয়া বলল, তুমি ওই হলুদ শাড়ি পরা আম্মুকে বলো আমি কিভাবে এলাম। যাই হোক, জানতে আমাকে হবে। এসো, হলুদ দেওয়া শেষ হলো। রাত 12টা, সবাই যখন বাসায় চলে যাচ্ছে তখন দেখি তাসফিয়া তার মাকে, মানে আমার প্রিয় মানুষকে নিয়ে আসছে। এসেই বলল, কি জন্য ডেকেছ বলো। আমি বললাম, তাসফিয়াকে কি, তার পরিচয় ও আমার মেয়ে, আর কিছুই জানার দরকার নেই। আমি বললাম, সত্যিটা বলো, আমি চলে যাব। প্রীতি বলল, বলার মানসিকতা নেই, তবুও বলছি। শোনো, তোমার সাথে একদিন দেখা করে বাসায় ফেরার সময় তাসফিয়াকে তার মায়ের সাথে দেখি। তাসফিয়া এমনিতে আমার কোলে আসার জন্য ডাকছিল। আমি পাশে যেয়ে শুধু দাঁড়িয়েছি। হঠাৎ আমি খেয়াল করলাম তার মা পড়ে যাচ্ছে। অনেকে ধরে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাঁচাতে পারিনি। শুধু একটা কথাই বলেছিলেন, তাসফিয়ার বাবা ওকে একদিন নিয়ে যাবে। এরপর থেকে আমাকে ইয়াম্মু ডাকে। আমি ভেবেছিলাম তোমাকে সব বলবো, কিন্তু বলিনি। আমি দেখেছিলাম তুমি কতটা ভালোবাসো আমাকে। তাহলে তুমি পছন্দ করে কাউকে বিয়ে করছো? হ্যাঁ, আমাকে শাকিল পছন্দ করত অনেক আগে থেকেই, সেটা তুমি জানো। সে এখনো ভুলেনি আমাকে। এই মেয়ে নিয়েও সে রাজি আমাকে বিয়ে করতে। হয়তো ভালোবাসে আমাকে অনেক। আমি আর কোনো কথা বলিনি। ফিরে আসি একা বাসায়। এসে আমি ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু তার আগে ফোনে কল আসলো। রিসিভ করতেই তাসফিয়া বলতে শুরু করল, আম্মু তো অনেক কান্না করছে তোমার জন্য। তোমাদের বাসায় আমাদের কে থাকতে দিবে? আমি তাসফিয়াকে বললাম, তোমার আম্মু কোথায়? কেন কান্না করে? তাসফিয়া বলল, তোমার জন্য। তুমি আম্মুকে বিয়ে করে ফেলো, তোমাকে বাবা ডাকব। এরপর তাসফিয়ারও কান্নার আওয়াজ শুনলাম। কল বন্ধ হয়ে গেল। কি করব জানি না, কিছু আমি ভাবনায় আমার মাথা ঘুরে যাচ্ছে। তবে আমি তো তাকে কান্না করতে দেখি না। সে একা অনেক ভালো আছে। কিভাবে যে কি করব এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। আমি সকালে উঠে ফ্রেশ হয়ে মাত্র রুমে আসলাম। তখন দেখি তাসফিয়া বসে আছে আমার রুমে। তখন আমি বললাম, কার সাথে এসেছো তুমি? তাসফিয়া বলল, আন্টির সাথে। আমি জিজ্ঞেস করলাম, নাস্তা করেছো সকালে? তাসফিয়া বলল, হ্যাঁ। পাপা পাকনা মেয়েটা বলল, আম্মুকে কি বিয়ে করবে না? আমি বললাম, তোমার ওই পাপাটা অনেক ভালো মাম্মি। তাসফিয়া বলল, না, ওই আঙ্কেলকে ভালো মনে হয় না। তোমাকে আমার অনেক ভালো মনে হয়। গিয়ে আমি আর কথা বাড়ালাম না। বিয়ের সাজে দুপুরে বসে আছে সে, অপরূপ সুন্দর দেখাচ্ছে তাকে। হয়তো সে হবে অন্য কারো। জামাই পক্ষ এসেছে, আমি দেখিনি। খাবার টেবিলে অনেক দূরে বসে আছি। আমি হঠাৎ দেখলাম কিছু পুলিশ আসলো। এসেই শাকিলকে খুঁজতে থাকল। শাকিলকে খুঁজে পেয়েও গেল। তাকে কি কারণে জবাবদিহি করতে চাইছে বুঝতেই পারছি না আমি। হঠাৎ তাকে ধরে নিয়ে গেল। সারা বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। মনে একটা সান্ত্বনা পেলাম, এই সুযোগ নিজের প্রিয় মানুষকে আমার করে নেওয়ার। উঠে যখন সামনের দিকে যাচ্ছি তখন পিছন থেকে ডাক পড়ল, পাপা। 2 বার পাপা ডাকল। কে? পিছনে তাকাতেই দেখি তাসফিয়ার সাথে তাসফিয়ার মতো হবু আরেকজন। আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। এখানে 2টা মেয়ে আছে, তাও আবার একরকম। আমি 2 জনকে কাছে ডাকলাম। কোনো অমিল নেই 2 জনের মধ্যে। হঠাৎ তাসফিয়া বলে উঠল, আমরা 2 বোন, একরকম দেখতে, অনেক সুন্দর, তাই না? এখানে ও আসলো কি করে? 2 জনেই দেখলাম পিছনের দিকে। ইশারা করল। আমি দেখলাম একজন মধ্যবয়স্ক লোক। বুঝলাম ইনি হয়তো তার বাবা। একটু আধটু কথা বলতে হবে, তাই উনার পাশে গেলাম। কিছু বলার আগে দেখলাম শাকিল আবার ফিরে এসেছে। তার মানে তাকে পুলিশ ধরেনি। কেন ছেড়ে দিল? তাহলে এই বিয়ে হয়েই যাবে। থামানো আর সম্ভব না। আমি মন স্থির করলাম, হোক বিয়ে, তাতে আমার কি? ভালো থাকুক প্রিয় মানুষটা, এটাই চায়। তাসফিয়ার বাবা ও বসেন আমার সাথে। আমি কথা বলছিলাম উনার সাথে। তিনি শুরুতেই আমার হাত 2টা ধরলেন। বললেন, ভাই, মেয়ে 2টাকে দেখে রাখেন প্লিজ। জীবনে অনেক খারাপ কাজ করেছি, কিন্তু কখনো সন্তানদের কথা একবারও ভাবি নাই। যে পরীর মতো সুন্দর আমার 2টা যমজ মেয়ে আছে। আমি বললাম, আপনি এইভাবে বলছেন কেন? কোথায় যাবেন আপনি? আমি অনেক বড় আসামি, খারাপ কাজের সাথে সংযুক্ত। আমি সব রকম খারাপ ব্যবসায় জড়িত ছিলাম। সুখের সংসার ছিল আমার, কিন্তু টাকার জন্য সবকিছু ফেলে খারাপ কাজে যুক্ত হই। যখন আমি নিজের ভালোবাসার মানুষের উপরে হাত তুলতাম, সামান্য খারাপ ও মনে হতো না।
আমি বাসায় থাকতাম বেশি। একদিন জানতে পারি ওর ক্যান্সার ধরা পড়েছে, কিন্তু ততক্ষণ এসে একদম শেষ পর্যায়ে। সেই দিন রাতে বাড়ি ফিরি, তখন দেখি সে নেই, সাথে তাসফিয়াও নাই। বাসায় এই মেয়েটাও ঘুমিয়েছিল। আমি একে নিয়ে খুঁজতে বের হই। অবশেষে আমি জানলাম যে ও আর এই পৃথিবীতে নেই। সবথেকে কষ্ট অনুভব করতে থাকলাম আমি, ভালোবাসার মানুষটা এইভাবে ফেলে চলে গেল, কি করা যায়? কিন্তু তাসফিয়াকে দেখিনি। আমি ভাবলাম হয়তো সে হারিয়ে গেছে। খুঁজতে থাকলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না। এইদিকে খারাপ কাজ ছেড়ে ভালো হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশ তা করেনি। জেলের বড় আসামি ওয়ারেন্ট জারি করে আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। আমাকে তার কাছে ফিরতেই হবে। কি বলছেন এইসব? কিছুই হবে না আপনার। আমি বললাম, ওই যে বুসাজা মেয়েটাকে দেখছেন, এতদিন তার কাছেই ছিল তাসফিয়া। সে আবার আমার ভালোবাসার মানুষ। আপনি ভালোবাসা পেয়েও রাখতে পারেননি, আর আমি পেয়েও ভুলের জন্য হারিয়েছি। তাসফিয়ার বাবা বলল, মেয়ে দুইটাকে দেখে রাখেন, জীবনে আর কিছুই চাই না আমি এখান থেকে বের হওয়ার সাথে সাথেই আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। বিয়ে বাড়ি তো তাই কিছু করিনি। এখানে চারদিকে পুলিশের অনেক লোক সিভিলে আছে। আমি বললাম, পুলিশ এর সাথে কথা বলি। কিছুই হবে না আপনার। লোকটি বলল, লাভ নেই, তাছাড়া আমিও এই কাজের শাস্তি চাই। মেয়ে দুইটা অনেক আদরের ছিল আমার, দেখে রাখবেন। আর ওই যে কোণে বসে আছে, মেয়েটা সত্যি ভালোবাসলে ফিরে আসবে। তারপর তিনি বসা থেকে উঠে দাঁড়ালেন, দুইটা মেয়ের কাছে কি যেন বললেন, তাদের কপালে মুখে আদর দিয়ে আমার কাছে এসে বললেন, মেয়ে দুইটা আপনার ভালো রাখেন তাদেরকে। তারপর চলে গেলেন। মেয়ে দুইটা তাকিয়ে রইল। আমি বুঝতেই পারছি না এখন কি করব। মানুষের জীবন কত বিচিত্র তা বুঝাই যায় না। তাসফিয়া, তারা দুইজনই যমজ বোন, দুইজন আমার কাছে এলো। আমি অন্যজনকে বললাম, তোমার নাম কি? সে বলল, আমার নাম রাইসা। আমি তাসফিয়া আর রাইসাকে নিয়ে বসে আছি। অনেকেই আমার দিকে তাকিয়ে আছে, কেউ কাছে এসে ওদের সাথে কথা বলছে। বিয়ের খাওয়া দাওয়া চারদিকে শুরু হয়ে গেছে। আমি বসে আছি। তখনই তাসফিয়া বলল, আমাদের ক্ষুধা পেয়েছে। আমি ওদেরকে নিয়ে খাবার টেবিলে বসলাম। দূরের শেষ টেবিলে দেখলাম বউ জামাই তারা বসেছে। তাসফিয়াও দেখেছে হয়তো। তাসফিয়া বলল, ওখানে যাই পাপা, আম্মুকে একটা সারপ্রাইজ দেই। আমি না করিনি, যেতে দিলাম। ওখানে গিয়ে তারা কিছু একটা গন্ডগোল করেছে। হয়তো তাড়াতাড়ি উঠে গেলাম। সেখানে যেয়ে তো আমি দেখলাম অবস্থা নাজেহাল। বুকে আম্মু ডাকায় জামাই পক্ষের লোকরা নানা রকম কথা বলছে। অনেক বুঝিয়ে দুইজনকে নিয়ে আসলাম। খাওয়া দাওয়া শেষ। এই দুইজনকে খাওয়াতে আমার খাওয়া শেষ। আমি শুনেছি নিজের ভালোবাসার মানুষের বিয়েতে কবজি ডুবিয়ে খেতে হয়, কিন্তু তা আর হলো না। তাসফিয়া, রাইসা তারা নিজেরা কথা বলতে বলতে খাওয়া শেষ করে। ফটোগ্রাফার আমাদের ছবি তুলছে। নিজেকে আসলেই বাবা মনে হচ্ছে। সকল খাবার আয়োজন শেষ। এরপর এখন হবে বিয়ে পড়ানোর কাজ। সবাই কনের কাছে উপস্থিত। আমি তাসফিয়া আর রাইসাকে নিয়ে আস্তে আস্তে চলে গেলাম। বুয়ের স্টেজ শেষ, বারের মতো অপরূপ দেখে চলে যাব আজীবনের জন্য। কাজী সাহেব ঘরে প্রবেশ করতেই সবাই একদম চুপ। এর মধ্যেই ধূপ করে তাসফিয়ার কান্না। আম্মুর কাছে যাব, কোনো রকম কান্না থামিয়ে পিছনে দাঁড়ালাম আমি। মেয়েরা সব পারে। এইখানে এসেই বুঝলাম চোখে পানি পর্যন্ত নেই তার। আমি দেখছি দূর থেকে, কিন্তু সে এক ধ্যানে নিচে তাকিয়ে আছে। হঠাৎ দেখি তাসফিয়া আর রাইসা একটাও পাশে নেই। তারা একদম চিপা চাপা দিয়ে অনেক দূরে পর্যন্ত চলে গেছে। দুই কোণের পাশে বসে আছে। ঠিক তখনই আমি ভিড় সামলে ভিতরে গেলাম, তা না হলে আগের মতো ঝামেলা হবে। আমি তাসফিয়াকে বললাম, বাসায় চলো, তার কথা সে যাবে না। তারপর নিজেই সেখান থেকে চলে আসলাম। মেয়েগুলো ঝামেলা করবে নিশ্চয়, কিন্তু যেতে আর পারলাম না। এর আগে এক মেয়ে বলল, কোণে আমাকে ডাকছে। আমি ভাবলাম কি বলবে, তাই গেলাম। যেতেই সে বলল, আপনি বাসায় চলে যান, ওরা থাকুক। আমাদের ড্রাইভার বাসায় দিয়ে আসবে। বিয়ের আগেই তুমি আপনিতে চলে আসলাম। মেয়েরা একটা জিনিস বলতেই হবে। আমি চলে আসছিলাম আর শুনছিলাম কাজীর কথা। বের হয়ে এসে সোজা বাড়িতে এলাম। এতক্ষণে হয়তো সব শেষ, বিয়েটা হয়েই গেল। মা তাকিয়ে আছে আমার দিকে, হয়তো ভাবছে ছেলেটার কি হলো।
আমি এখন একদম একা, দীর্ঘ সময়ের সম্পর্কের শেষ করে দিয়েছি। আমি কান্নায় পার করলাম সারা বিকেল, ঘুমের ঔষধ খেয়ে মাত্র বিছানায় যাব, এমন সময় দেখি রাইসা সে কাছে এসে আমার আঙ্গুল টেনে নিয়ে গেল দরজা পর্যন্ত। আমি দেখি বুসাজা, সেই মেয়েটি দাঁড়িয়ে আছে যাকে আমি ভালোবাসতাম। এইবার তাসফিয়া আর রাইসা বলে উঠল, আম্মুকে নিয়ে এসেছি। পাপাখু কিছু বলার আগেই আমি জ্ঞান হারাই। 10টা ঘুমের ঔষধ খেয়েছিলাম আমি। 6 দিন পর যখন চোখ খুলি তখন দেখি তাসফিয়া আমার শরীরে উপরে আর রাইসা আমাকে ধরে আছে। সামনে একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে প্রীতি। আমি ভেবেছিলাম এটা স্বপ্ন দেখছি, কিন্তু এটা সত্যি। আমি ডাক দেওয়ার সাথে সাথেই তাসফি আর আয়েশা খুশিতে একদম পাগল হওয়ার মতো। আর প্রীতি, সে কিন্তু কিভাবে কি হলো বুঝতেই পারলাম না। আমি বাসায় ফিরলাম, সুস্থ হয়ে বিয়েও করে ফেললাম। সব যেন স্বপ্নের মতো মনে হলো আমার। এর 2 দিন পরে সকালে ঘুম থেকে উঠে দেখি শাকিল এসেছে। একে আমি এমনিতে সহ্য করতে পারি না, তার উপর তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। এমন সময় দেখলাম পুলিশও আসলো। এখন আমার কলিজায় একটুও পানি নেই। পুলিশ এসেই বলতে শুরু করল, এই শাকিল একজন মানসিক রোগী। তিনি আপনাদের সম্পর্ক ভাঙার অনেক চেষ্টা করছে। হাসপাতালের রিপোর্ট, খারাপ কাগজ সহ নানা রকম খারাপ কাজে জড়িত। এই শাকিলকে এখন নিয়ে যাওয়া হবে। তাহলে এইসব কাজ এই শাকিলের। শাকিলকে ধরে নিয়ে যাওয়া হলো। আমি প্রীতিকে তখন বললাম, তা বিয়েটা ভাঙলে কেন করেই ফেলতে? এমন পাগলকে যে তোমাকে এত ভালোবাসে। প্রীতি আর কিছু না বলেই আমাকে ধরল। আমিও বুঝলাম ভালোবাসায় বিশ্বাস থাকতে হয়, তাহলেই একটা সম্পর্ক মজবুত হয়। এভাবেই শুরু হলো আমাদের সংসার। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।